হ্যালো স্টুডেন্টস, পুজোর ছুটি গেল, আবার আমাদের পড়াশোনা শুরু করতে হবে। সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। যাই হোক, আমরা পড়াশোনায় ঢুকে যাই। ক্লাস 11-এর ফিজিক্সের ইউনিট 3 আমরা শুরু করেছিলাম। নিউটনের গতিসূত্র নিয়ে আমরা অনেক দিন কাটালাম। এবার নিউটনের গতিসূত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে না, নিউটনের গতিসূত্র কিন্তু আমাদের সাথেই থাকছে। এনিওয়ে, এবার আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি, 2 নম্বর চ্যাপ্টার আমাদের ক্লাস 11-এ, সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। উদাহরণ হিসেবে বলতে পারো, এই যে আমরা রাস্তায় চলছি, আমরা হেঁটে যাচ্ছি, কোনো একটা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা পিছলে পড়ে যাচ্ছি না, ডিউ টু দিস ফ্রিকশন। দুটো হাত ঘষলে পরে কি হয়? গরম হয়, ডিউ টু দ্য ফ্রিকশন। তাহলে বুঝতেই পারছো, এই দুটো হাত, একটা হাতের উপর দিয়ে যদি আরেকটা হাত গতিশীল হয়, তবে গতিশীল হচ্ছে নিয়ে আসছি, তাহলে ঘষছি, ঘর্ষণ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এবার তাপ একটা শক্তি, অর্থাৎ এখানে কিছু পরিমাণ কার্য হচ্ছে। কার্য হতে গেলে আমার একটা বল চাই। তার মানে এখানে এই যে হাত, এই হাতের উপর দিয়ে আমি স্লাইড করছি, ঘষে নিয়ে যাচ্ছি, ফলে এই হাতের ওপর কি করছে? একটি বল প্রয়োগ করছে, যে বলের বিরুদ্ধে ওকে কার্য করতে হচ্ছে। তার ফলে সেখান থেকে কার্য তাপে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে কোনো বস্তু যখন সেই বস্তুর ওপর দিয়ে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, মাইন্ড ইট, কি বলছি, গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন তাকে বলা হয় যে গতিশীল হওয়ার চেষ্টা করার পর সেই তলের এই সংস্পর্শ তল, সেই সংস্পর্শ তলে, একদম সংস্পর্শ তলে গতির বিরুদ্ধে যে বল সৃষ্টি হয়, যে বাধা, তাকে বলা হচ্ছে কিন্তু ঘর্ষণ বল। যেমন ধরে নাও, এই তলের রেসপেক্টে আমি এই হাতকে কি করছি? ঘষে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ এই তল একে কি করছে? থামানোর চেষ্টা করছে। থামাতে চাইলে কোন দিকে বল প্রয়োগ করবে? এটি এই অভিমুখে যাচ্ছে, তার মানে এই অভিমুখে বল প্রয়োগ করবে। আমি যদি হাতটাকে এদিকে টেনে নিয়ে আসি, তাহলে ঠিক তলটি কি করবে? আমি এদিকে টেনে নিয়ে আসছি, তার গতির বিরুদ্ধে, মানে এদিকে, অর্থাৎ তার উল্টো দিকে বলটা প্রয়োগ করবে। এই যে বাধাজনিত বল, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বল সর্বদাই, ঠিক আছে, ঘর্ষণ বল সর্বদাই গতির বিরুদ্ধে থাকে। ঠিক সেই কারণে ঘর্ষণ বল একটা অসংরক্ষী বল। পরবর্তীতে আমরা সংরক্ষী এবং অসংরক্ষী বলের পার্থক্য বুঝব। সংরক্ষী মানে হচ্ছে কনজারভেটিভ, অসংরক্ষী মানে হচ্ছে কনজারভেটিভ নয়। অর্থাৎ এর ফলে তুমি ধরো, কথার কথা, আমি একটা বস্তুকে এই উচ্চতা থেকে এই উচ্চতায় নিয়ে গেলাম, তাতে ওর একটা কি হলো? স্থিতিশক্তির পরিবর্তন হলো। আবার তাকে যদি ঠিক একই জায়গায় নিয়ে আসি আমি, তাহলে তার স্থিতিশক্তি কি আগেরটাই আবার ফিরে পাবো। তাহলে এই মাধ্যাকর্ষণ যে বল আছে, এটা একটা কনজারভেটিভ ফোর্স। কিন্তু ধরে নাও, এই তল বরাবর, এই হাত বরাবর আমি এদিকে ঘষে নিয়ে গেলাম, তার ফলেও তাপ উৎপন্ন হবে। আবার এদিকে ঘষে নিয়ে আসলাম, তার ফলেও কি হবে? তাপ উৎপন্ন হবে। তার ফলে দু ক্ষেত্রেই কি হবে? ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ হবে। ওয়ার্ক ডানটা এখানে কি হবে? ব্যয় হবে। দুটো ক্ষেত্রেই ওয়ার্ক ডানটা ব্যয় হবে। বুঝতে পেরেছি? ওয়ার্ক ডানটা পজিটিভ তো না, ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, ভুল বলেছি। তো দুটো ক্ষেত্রেই ব্যয় হবে। তার জন্য এটি হচ্ছে অসংরক্ষী বল। এই ব্যাপারটা মাথায় রেখো। এখানে উঠিয়ে নিয়ে গেলাম ওয়ার্ক ডান নেগেটিভ, নামিয়ে নিয়ে এলাম মাধ্যাকর্ষণ বলের রেসপেক্টে ওয়ার্ক ডান পজিটিভ। তার ফলে কি হচ্ছে? ওয়ার্ক ডানটা আবার আগের জায়গায় চলে এলো। কিন্তু আমি যেটা বললাম, ঘর্ষণ বলের রেসপেক্টে এই নিয়ে গেলাম, তাতেও নেগেটিভ, আবার এই নিয়ে এলাম, তখন তো ঘর্ষণ বলটা কি হচ্ছে? উল্টো দিকে কাজ করছে, সেটাতেও নেগেটিভ। তাহলে দু ক্ষেত্রে কি হচ্ছে? এনার্জির লস হয়ে যাচ্ছে। তাই এটাকে অসংরক্ষী বল বলা হয়। বেশ, আমরা ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। এটা একটা তল, এই তলের রেসপেক্টে এখানে একটা বস্তু রাখা আছে। তাহলে এটা হচ্ছে এই বস্তু, আর এই তলের সংস্পর্শ তল হচ্ছে এই তলটা, এরা হচ্ছে সংস্পর্শ তল। আচ্ছা, এই দুটোর মধ্যে কি এখন কোনো ঘর্ষণ বল কাজ করছে? ভেবে দেখো,
কোনো ঘর্ষণ বলই কিন্তু কাজ করছে না। এর মধ্যে আছে শুধুমাত্র দুটো বল, ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। একটা বল কি আছে, একটা বল ওর ভর কি ঠিক ওজনটা ঠিক নিচের দিকে কাজ করছে, যেটাকে বলছি আমরা mg ওজন, এবং তার ফলে ঠিক এই তল থেকে এর উপর একটি প্রতিক্রিয়া বল আর কাজ করছে। এছাড়া ওর উপরে কিন্তু আর কোনো বল নেই। এবার যদি এই বস্তুটাকে সরানোর চেষ্টা করা হয় বা সরানো হচ্ছে, তাহলে আমি কি বলছি, ধরে নাও আমি এদিক থেকে এই দিকে একটা দড়ি দিয়ে বস্তুটাকে টেনে যাচ্ছি এফ বল দ্বারা। তাহলে এই তলটা এই নিচের তলের রেসপেক্টে কি হবে, গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে কাজ হলো এরা প্রত্যেকে কি করে, আপেক্ষিক গতি শূন্য রাখার চেষ্টা করে, অর্থাৎ একটি তল আরেকটি তলকে কি থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এই তলটি ফিক্সড, এই তলটি মুভ করছে উপরে, তাহলে এই তলটি নিচের তলটি এই বস্তুর সংস্পর্শ তলে, ঠিক সংস্পর্শ তলে, মাথায় রেখো কি বললাম, একদম সংস্পর্শ তলে একটি বল প্রয়োগ করছে। এটাই হচ্ছে ওর ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শ তলে ক্রিয়া হয়। এটা দুটো ক্ষেত্রেই হবে। একটা বস্তুকে টানলেই তার বস্তুটি সঙ্গে সঙ্গে গতিশীল হয়ে যাবে না। ঠিক আছে, কোনো একটা সামনে বড় একটা বস্তু আছে, সেই বস্তুকে তোমার টেবিলকে যে কেউ, একটা বাচ্চা মানুষ একটা বড় টেবিলকে ঠেলে কি সরাতে পারবে? তাহলে বাচ্চাটা কি বল প্রয়োগ করছে না? তাহলে সেখানে কি জন্য বস্তুটি সরছে না? ঘর্ষণ বলের জন্য। আবার একটি বড় সড়ো সন্ডামার্কা একটা লোক এসে সেই টেবিলটাকে ঘষে সরিয়ে দিল, সেখানে কি ঘর্ষণ বল থাকছে না? হ্যাঁ, তখনও সেখানে ঘর্ষণ বল থাকছে। এবার সেই ক্ষেত্রে আমরা ঘর্ষণের প্রকারভেদ একে একে আমরা জানার চেষ্টা করব। ক্লিয়ার? এবার আমরা প্রথমে জানার চেষ্টা করি এই ঘর্ষণ বলের উৎস কি। আমরা এখানে ঘর্ষণের সংজ্ঞা লিখে দিয়েছি, যাদের ঘর্ষণের সংজ্ঞা লিখে নেওয়ার ইচ্ছা আছে তারা লিখে নিতে পারো। ঘর্ষণের উৎস কি? দেখো, ঘর্ষণের দুটো উৎস আছে। একটা খুব সাধারণভাবে উৎস হচ্ছে অমসৃণ তল, দুটো অমসৃণ তল। যেমন শিরীষ কাগজ দেখেছো, শিরীষ কাগজ দিয়ে একটা কাঠের উপর ঘষলে কি হয়, প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। কেন? কারণ শিরীষ কাগজের তলটা কি হচ্ছে, অনেক কি অমসৃণ। সেখানে একটা সাধারণ কাগজ দিয়ে যদি ঘষি সেখানে তাপ অনেক কম উৎপন্ন হবে। কেন? ঘর্ষণ অনেক কম, কারণ সাধারণ কাগজের গা তুলনায় মসৃণ। তাহলে বলতে গেলে আমি যদি এই জিনিসটাকে যদি আমরা একটা মাইক্রোস্কোপ ফিল্ডের মধ্যে রাখি, তাহলে এই তলটা অনেকটা কীরকম হয়, যদি খুব আমরা এখানে ধরো ছোট্ট একটা অংশ, এই ছোট্ট একটা অংশকে আমি মাইক্রোস্কোপিক ভিউ নিচ্ছি, তাহলে দেখবে এই তলগুলো অনেকটা এই তলগুলো যদি আমি মাইক্রোস্কোপ ভিউ নিই, তাহলে দেখবো এই যে তল আছে এটা হচ্ছে উপরের অংশের তলটা, এই অংশ যেটা আছে এই অংশের তলটা এটা, আর এটা হচ্ছে নিচের তলটা। ঠিক আছে, এদের মধ্যে আমি যদি একটা মাইক্রোস্কোপিক ভিউ, আণুবীক্ষণিক যদি আমি ভিউ নিই, তাহলে দেখবো এই তলটা যেরকম মসৃণ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এরকম মসৃণ নয়, এরা অমসৃণ। ঠিক এই অমসৃণতার কারণে এদের এই খাঁজগুলো একটা আরেকটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে একটা ঘর্ষণ বলের উৎস। দ্বিতীয় আর একটা উৎস খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বল। দুটো অণু খুব কাছাকাছি এলে তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল। এই যে অণুগুলো দেখো না, ওই খাঁজে যেগুলো ঢুকে যাচ্ছে, যদি খাঁজে ঢুকে যায় তাহলে এই অণুগুলোর মধ্যে, এই পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব কি হচ্ছে, অনেক কমে যাচ্ছে। এই দূরত্ব কমে যাওয়ার জন্য এদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, বা সৃষ্টি হয় বলতে আকর্ষণ বল থাকে, একে বলা হয় আন্ত আণবিক আকর্ষণ বল। এই আন্ত আণবিক আকর্ষণ বলও এই ঘর্ষণ বলের একটি উৎস হিসেবে বিবেচিত হয়। এই আন্ত আণবিক আকর্ষণ বল দু রকমের হয়, সংশক্তি এবং আসঞ্জন। সংশক্তি মানে হচ্ছে কোহেসিভ, অর্থাৎ একই প্রকৃতির দুটো অণুর মধ্যে, একই রকম অণুর মধ্যে যে বল তাদেরকে বলা হচ্ছে সংশক্তি বল। যেমন দুটো কাঁচ, একটা কাঁচের প্লেটের উপর আরেকটা কাঁচ প্লেট রেখে ঘষার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কি হবে, কাঁচের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা কাজ করবে। দেখো দুটো কাঁচই কিন্তু খুব মসৃণ,
কিন্তু করে দেওয়ার চেষ্টা করো তো একটা কাচের উপর আর একটা কাঁচ রেখে ঘষার চেষ্টা করো, দেখবে প্রচণ্ড রকম ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে। কেন? তাদের মধ্যেকার বায়ু মাধ্যম না থাকার জন্য সেখানে একটা চাপ ক্রিয়েট হচ্ছে ওদের মধ্যে, এবং এরা এত বেশি মসৃণ যে ওদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায়, দূরত্বটা অনেক কম হয়ে যায় দুটো কাচের মধ্যে। এবং সেটা কী ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল? সংশক্তি বল। বুঝতে পেরেছি? সেখানে কাচের মধ্যে যদি কাঁচটা একটা টেবিলের উপর রেখে আমি ঘষি, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আসনজন বল। কেন? একটা কাঠের অণু আর একটা কাচের অণু। ক্লিয়ার? সেই হিসাবে একটা কোহেসিভ আর একটা অ্যাডহেসিভ। এই হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের উৎস। এই ঘর্ষণ বলকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইন্টারনাল ফ্রিকশন বা আভ্যন্তরীণ ঘর্ষণ বল। এটা সাধারণত সবচেয়ে বেশি থাকে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে। আভ্যন্তরীণ অর্থাৎ বুঝতেই পারছি এখানে অভ্যন্তরের কথা বলা হচ্ছে। একটি বস্তু, কোনো একটা পদার্থের যে অণুগুলি থাকে, সেই অণুগুলির পারস্পরিক যে আকর্ষণ বল অর্থাৎ যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেই আকর্ষণ বলই প্রকৃতপক্ষে এই ইন্টারনাল ফ্রিকশনের যোগান দেয়। এই ইন্টারনাল ফ্রিকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল যত বেশি হবে, সেই বস্তুটির শেপ পরিবর্তন করা তত কঠিন হবে। ভেবে দেখো, একটি ইটের টুকরো, সেই ইটের টুকরোকে যদি তুমি চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করো, যেদিক থেকে খুশি প্রেশার ক্রিয়েট করো, ইটের টুকরোটা কি তার সাইজ পরিবর্তন করবে? করবে না। কেন? কারণ কঠিন পদার্থে, সেই ইটের কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে, সেই অণুগুলির মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বল বা এই ক্ষেত্রে সেটা হচ্ছে সংশক্তি বল, যেহেতু ইটেরই অণু আছে সবগুলো, তাদের মধ্যে এত বেশি থাকে সেটা যে তারা তাদের প্রত্যেকের পজিশন থেকে, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যেতে, মানে পরিবর্তন করতে গেলে অনেক বেশি বাধা প্রদান করে। ঠিক আছে? তাহলে এই ইন্টারনাল ফ্রিকশন অনেকটাই কোনো একটা পদার্থের শেপ রেজিস্ট, মানে শেপটা যাতে চেঞ্জ না হয় তার রেজিস্ট করতে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে ধরে নাও তরল পদার্থ, তরল পদার্থের ক্ষেত্রে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি অনেক কম হয়। সেই কারণে তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। ঠিক আছে? কারণ সেই ক্ষেত্রে সেই বলটা আমরা পাচ্ছি না, ইন্টারনাল ফ্রিকশনটা তার সেই ক্ষেত্রে কম। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বেশ। তা মূলত এই যে কঠিন পদার্থের মধ্যেকার অণুগুলির যে আকর্ষণ বল, তার ফলে কিন্তু এই ইন্টারনাল ফ্রিকশনের উৎপত্তি। এবং এই ইন্টারনাল ফ্রিকশন কি করে? বস্তুর আকৃতি অপরিবর্তিত রাখতে সহায়তা করে। নেক্সট, এক্সটার্নাল ফ্রিকশন বা বহিঃঘর্ষণ। একে ড্রাই ফ্রিকশনও বলে বা সলিড ফ্রিকশনও বলে। এই ক্ষেত্রে মূলত দুটি আলাদা বস্তু, দুটো আলাদা কঠিন বস্তুর মধ্যবর্তী যে তল থাকে, যে সংস্পর্শ তল থাকে, সেই সংস্পর্শ তলে এই এক্সটার্নাল ফ্রিকশন বা ড্রাই ফ্রিকশন বা শুষ্ক ঘর্ষণ বা সলিড ফ্রিকশনের উৎপত্তি। অর্থাৎ আমি যে মাত্র যে উদাহরণটা এখানে দিয়েছি, একটা তল, তার উপর একটা বস্তু গতিশীল হচ্ছে, এটি একটি এক্সটার্নাল বা ফ্রিকশন বা বহিঃঘর্ষণের কি এক্সাম্পল। এই এক্সটার্নাল ফ্রিকশন অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ হয়। এবার আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে স্থিত ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে গতীয় ঘর্ষণ। এবার প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কি? আমি একটু আগে একটা এক্সাম্পল বলেছিলাম, একটা বড় টেবিল, একটা ছোট বাচ্চা ছেলে এসে টেবিলটাকে কি, টেবিলটার উপর বল প্রয়োগ করছে, ধাক্কা দিচ্ছে, কিন্তু টেবিলটি সরছে না। দেখো, সাধারণভাবে টেবিলটির ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে, আর টেবিলের ওজন সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে, আর বাচ্চাটি টেবিলটিকে এইভাবে লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে এই ওজনের কোনো উপাংশ এদিকে আসার কথা না। তাহলে এই যে বলটা প্রয়োগ করছি, সেই বল প্রয়োগের ফলে কি বস্তুটি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু বস্তুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, অর্থাৎ টেবিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। কেন? কারণ টেবিলের যে পায়া এবং যে তলের উপর দিয়ে টেবিলটি গতিশীল হবে, সেই তল টেবিলটির পায়াতে তার বিরুদ্ধে একটি বল প্রয়োগ করছে। ঠিক আছে? তার বিরুদ্ধে একটি বল প্রয়োগ করছে। সেই বল কতখানি, তার উপরে নির্ভর করছে সে যাচ্ছে কি যাচ্ছে না। দেখো, যখন কোনো বল প্রয়োগ করছে না, তখন কিন্তু ঘর্ষণ বল কত হচ্ছে? 0, কোনো বল নেই। তাহলে এই বাচ্চা ছেলেটি যখন টানছে বা ধাক্কা দিচ্ছে,
তখন বিপরীতে ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে। আমি ছোটবেলায় আমাকে যখন স্যার জিজ্ঞেস করেছিল যে সর্বাধিক ঘর্ষণ বল কথার কথা, এখানে আমি দেখলাম যে কোনো এই বাচ্চাটি যদি একটা বাচ্চার বদলে একটা বাচ্চা সর্বাধিক ধরে নাও 10 নিউটন বল প্রয়োগ করতে পারে, যদি 3টা বাচ্চা এসে এই সর্বাধিক বল প্রয়োগ করে তবে টেবিলটি সরে, তাহলে সর্বাধিক ঘর্ষণ বল কত? 30 নিউটন। ব্যাপারটা ভালো করে বোঝো, সর্বাধিক ঘর্ষণ বল কত? 30 নিউটন। স্যার বলল যে তাহলে বলো দেখি বাচ্চাটা যখন 10 নিউটন মানে একটা বাচ্চা যখন বল প্রয়োগ করছে তখন ঘর্ষণ বল কত? আমি লাফিয়ে বলেছেন স্যার 30 নিউটন, কারণ ওদের মধ্যে সর্বাধিক 30 নিউটন ঘর্ষণ বল ক্রিয়া করে। তখন স্যার বলল ভেবে দেখো, এদিকে 10 নিউটন বল প্রয়োগ করছো, তার ফলে এদিকে 30 নিউটন ঘর্ষণ বল ক্রিয়া হলো, তাহলে তো বস্তুটি উল্টো দিকে যাওয়া শুরু করবে, তাই নয়? তখন আমি আমার নিজের ভুল বুঝতে পারি যে গল্পটা কিন্তু সেরকম নয়। স্থিত ঘর্ষণের ক্ষেত্রে বস্তুটি স্থির আছে, অর্থাৎ বস্তু যতক্ষণ পর্যন্ত স্থির আছে ততক্ষণ পর্যন্তই স্থিত ঘর্ষণের গল্প। তাহলে বস্তুটি স্থির তো বল প্রয়োগ না করলেও থাকে না, বস্তুটির উপর বল প্রয়োগ হতে হবে, অর্থাৎ কোনো একটা বলের ফলে বস্তুটিতে গতিশীল হওয়ার কথা, ঠিক আছে? অর্থাৎ গতিশীল হবার একটা কারণ থাকতে হবে। ভালো করে বোঝো ব্যাপারটা। স্থিত ঘর্ষণে বস্তুটি স্থির থাকবে, কিন্তু বস্তুটির গতিশীল হবার একটি কারণ থাকতে হবে, এবং বস্তুটি তারপরেও গতিশীল হলো না ডিউ টু দ্য স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ যতটা গতি সৃষ্টির জন্য যতখানি বল দরকার, ঠিক তার অপোজিটে ঠিক ততখানি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ উৎপন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বললাম, যখন 0 তখন 0, যখন 10 নিউটন বল প্রয়োগ করছে বাচ্চাটি, একটি বাচ্চা এসে, তখন এদিকে ঠিক কি হচ্ছে? ঘর্ষণ বল 10 নিউটন হয়ে যাচ্ছে। যদি দুটো বাচ্চা এসে বল প্রয়োগ করে 20 নিউটন, এদিকে হচ্ছে কত? 20 নিউটন। এবার দেখা গেল ঠিক 29 নিউটন ওর ম্যাক্সিমাম। এবার 3টি বাচ্চা এসে যখন বল প্রয়োগ করছে 30 নিউটন, তখন বস্তুটি কি চলা শুরু করলো। কারণ এই স্থিত ঘর্ষণের ক্ষেত্রে স্থিত ঘর্ষণ বল, তার মানে কি বুঝতে পারছি? স্থিত ঘর্ষণ বল এই প্রযুক্ত বলের সমানুপাতিক হচ্ছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না বস্তুটি গতিশীল হবার উপক্রম হচ্ছে, অর্থাৎ জাস্ট গতিশীল হবে। অর্থাৎ ম্যাক্সিমাম ও কতখানি বল নিতে পারবে? 29 নিউটন। যদি এর সর্বাধিক ঘর্ষণ বল উৎপন্ন হয় 29 নিউটন, তাহলে প্রযুক্ত বল 29 নিউটন পর্যন্ত বস্তুটি গতিশীল হবে না। বুঝতে পেরেছি? তাহলে স্থিত ঘর্ষণের বেলায় ঘর্ষণ বল প্রযুক্ত বল বাড়ার সাথে সাথে কি সমানুপাতে বৃদ্ধি পায়, সরল রৈখিকভাবে বৃদ্ধি পায়, এবং তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে। তাতে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে? বা সীমাস্থ মান, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, বা এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ মান। ক্লিয়ার? এই হচ্ছে স্থিত ঘর্ষণের গল্প। আমরা পরবর্তীতে স্থিত ঘর্ষণ সম্বন্ধে আরও কিছু লিখব, আমি জাস্ট এগুলো বোঝানোর জন্য করছি। এরপর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এবার বস্তুটি 30 নিউটন, 3জন মিলে ধাক্কা দিয়ে বস্তুটিকে গতিশীল করা শুরু করে দিয়েছে। এবার তো বল, ঘর্ষণ বল তো আর 29 নিউটনের বেশি বাড়বে না। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে 29 নিউটন, এর বেশি আর বাড়লো না, এটা তো থাকছে, এটা তো চলে যাচ্ছে না। যখন গতিও শুরু করেছে এটা 30 নিউটন, এদিকে 29 নিউটন, তাহলে 1 নিউটন বলেও কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে কিন্তু 30 নিউটন বলে এগিয়ে যাবে না, এই 29 নিউটন হাওয়া হয়ে যাবে না, এই 29 নিউটন থাকবে। 30 মাইনাস 29 1 নিউটন। যদি আরও বাড়িয়ে দিই, আরেকটা ছেলে এসে যোগ হয়, তাহলে 40 নিউটন, তাহলে 40 মাইনাস 29 অর্থাৎ 11 নিউটন বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে মানটা কি? একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে গতীয় ঘর্ষণে কিন্তু ঘর্ষণের মান, ঘর্ষণ বলের মান পরিবর্তন হয় না। যেখানে স্থিত ঘর্ষণের মান 0 থেকে শুরু করে কি ঘর্ষণের সর্বোচ্চ মান বা সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত বাড়ছে। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে গতির বিরুদ্ধে একটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক একটা ঘর্ষণ কিন্তু থেকেই যাচ্ছে, কারণ বস্তুটি তখন গতিশীল। এটাকে বলা হচ্ছে তার গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার একটু
একটু একটু আলাদা করছি ব্যাপারটাকে, আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে গতীয় ঘর্ষণ পরবর্তী আমরা দেখব, এই গতীয় ঘর্ষণ যা আছে সেটা সীমাস্থ ঘর্ষণ থেকে সামান্য কম হয়। কেন হয় সেগুলো আমরা পরে আলোচনা করছি নেক্সট পার্টে না, মানে একটু পরে আলোচনা করছি। এই যে গতীয় ঘর্ষণটা আছে না, এখানে দুটো গল্প আছে, এই গল্পটা বোঝানোর চেষ্টা করো। এই গতীয় ঘর্ষণ দু রকমের, একটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন বা বিসর্প ঘর্ষণ, আরেকটাকে বলা হয় রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। এই যে ঘর্ষণটার কথা আমরা বললাম, যার ফলে বস্তুটি সামনের দিকে 1 নিউটন বা 11 নিউটন বল নিয়ে কি পিছলে যাচ্ছে, ঠিক কি না? একটা বস্তুর ওপর থেকে আরেকটা বস্তুর উপর পিছলে যাচ্ছে, তাহলে সংস্পর্শ তল সবসময় কি আছে? সেম আছে। ওকে, এই সংস্পর্শ তলটা সবসময় সেম আছে, একে বলা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বা বিসর্প ঘর্ষণ। কিন্তু চাকার ক্ষেত্রে কি হয় ভেবে দেখো, যখন একটা চাকার কথা আমরা বলি, সেই চাকাটা কি হয়, এই যে সংস্পর্শ তল আছে, এই সংস্পর্শ তলে এর ঘর্ষণ বল থাকে, কি হয়, বস্তুটি গতিশীল হওয়ার চেষ্টা করে। বোঝার চেষ্টা করো, বস্তুটি এই তলটি এই চাকাটা ঘোরার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে এই চাকাটি এদিক থেকে এদিকে ঘোরার চেষ্টা করে, ফলে এই তল এই চাকার বিরুদ্ধে ঘর্ষণ বলটা সামনের দিকে দিয়ে দিচ্ছে। এই সামনের দিকে দেওয়ার জন্য কি হচ্ছে, এই ঘর্ষণ বলটা এখানে একটা টর্ক ক্রিয়েট করছে, কারণ এখানে একটা ওর কি আছে, এই ঘর্ষণ আবর্ত এখন আমরা পড়িনি, যখন আমরা আবর্ত গতি করব তখন এই টর্ক এই বৃত্তীয় গতি পড়লে, দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়লে এগুলো সব ক্লিয়ার হবে। যাই হোক, সেই ক্ষেত্রে বস্তুটি কি হয়, বস্তুটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কারণে, কারণ এইদিকে যেমন বস্তুটি তখনও কি হচ্ছে, গতিশীল হওয়ার চেষ্টা করেই যাচ্ছে, ঠিক কি না? বস্তুটি গতিশীল হওয়ার চেষ্টা করেই যাচ্ছে, তার ফলে এখানে এই বলটা প্রয়োগ হচ্ছে। এই ঘর্ষণ বলের জন্য কি হয়, বস্তুটি সামনের দিকে রোল করে সামনের দিকে এগিয়ে যায়। তা সেই ক্ষেত্রে ঘর্ষণ বল নয়, অ্যাকচুয়ালি সেখানে ঘর্ষণ টর্কের গল্প চলে আসবে। তা সেসব জিনিস নিয়ে আমরা এখনই আলোচনা করছি না, আলোচনা করব এক এক করে পরবর্তীতে। তা এই ধরনের যে ফ্রিকশন, একে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। আপাতত আমরা শুধু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং স্বাভাবিকভাবে এই রোলিং ফ্রিকশনের ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের চেয়ে অনেকটাই কম হয়। তার জন্যে কিন্তু চাকার উৎপত্তি ঘর্ষণটাকে কমিয়ে নেওয়ার জন্য। এক কথায় গোটা মডার্ন যে যুগ, মডার্ন যে এরা, আমরা যে মডার্ন সিটি দেখি, সমস্ত কিছু, এই সভ্যতার উত্তরণ কিন্তু সৃষ্টি হয়েছে এই চাকা আবিষ্কারের পর থেকেই। তখন কি এলো, গতি এলো, সব কিছু অনেকটা ঘর্ষণটা কমে আসার কারণে সব কিছু অনেক বেশি কি ফাস্ট হয়ে দাঁড়ালো, ঠিক আছে? তাই যে মডার্ন এরার যে গতি, তা কিন্তু নিয়ে এলো এই চাকা আবিষ্কারের পরে, কারণ চাকা রোলিং ফ্রিকশনের গল্পে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ কি করেছে, এখানে যে ঘর্ষণ আমাকে বাধা সৃষ্টি করেছে, এবার এই ঘর্ষণকে কাজে লাগিয়েই আমি কি করলাম, চাকা রোল করতে সাহায্য করছি, সামনে এগিয়ে যেতে সাহায্য করছি। ক্লিয়ার? মুছে দিলাম, কিন্তু ওই ফ্লুইড ফ্রিকশন বা প্রবাহী ঘর্ষণের কথাটাই বললাম না। যাই হোক, এখন বলে দিচ্ছি। আগেটাতে আমরা করেছিলাম কি, 3 রকমের ফ্রিকশনের কথা বলেছিলাম, একটা ইন্টারনাল ফ্রিকশন, এক্সটার্নাল ফ্রিকশন, আর একটা লিখেছিলাম এদিকে ফ্লুইড ফ্রিকশন। দেখো, যে ইন্টারনাল ফ্রিকশনের কথাটা আমরা বলেছি, সেই ইন্টারনাল ফ্রিকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ওদের মধ্যেকার যে কোনো একটা বস্তুর মধ্যেকার সংশক্তি বল, ইন্টারমলিকুলার ফোর্স, মানে আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার ততক্ষণ পর্যন্ত একে আমরা ইন্টারনাল ফ্রিকশন বলবো যতক্ষণ পর্যন্ত এরা তাদের নিজস্ব আকৃতি বজায় রাখতে পারে, অর্থাৎ সলিডের ক্ষেত্রে। তাই ইন্টারনাল ফ্রিকশন, ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য যখন আমরা সেটা সলিডের গল্পে আসি, তখন সেটা হচ্ছে একটা ইন্টারনাল ফ্রিকশন। যখনই আমরা প্রবাহীর ক্ষেত্রে চলে যাই, তখনও কিন্তু কি হচ্ছে, প্রবাহীর নিজস্ব অণুগুলির মধ্যে কিন্তু ইন্টারমলিকুলার ফোর্স আছে, কিন্তু সেটা এতটাই কম যে তারা নিজস্ব আকৃতি ধরে রাখতে পারে না। এই ক্ষেত্রে এই আকর্ষণ বল, ধরে নাও একটা 1 বালতি জলের মধ্যে দিয়ে একটা লোহার বল ছেড়ে দিলাম, তাহলে লোহার বলটা কি হচ্ছে, জল ভেদ করে নিচের দিকে যাচ্ছে। যে বলের কথা আমরা শুনেছিলাম ক্লাস 9-এ, যে সান্দ্রতাজনিত বল, সেগুলোও কিন্তু এক ধরনের ফ্রিকশন। এটা কি ধরনের ফ্রিকশন? ফ্লুইড ফ্রিকশন।
ঠিক আছে, এই কারণগুলো হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্যই যখন প্রবাহীর তলের মধ্যে, দুটো প্রবাহীর তলের মধ্যে যখন এই আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলছি ফ্লুইড ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে ফ্লুইড ফ্রিকশন আর ইন্টারনাল ফ্রিকশন দুটোই কিন্তু মূলত আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্যই। ইন্টারনাল ফ্রিকশনের ক্ষেত্রে সেটি তার নিজস্ব আকৃতি ধরে রাখতে পারে, এবং যখন ধরে রাখতে পারে না তখন তাদেরকে বলা হয় ফ্লুইড বা প্রবাহী। সেই ক্ষেত্রে তারা তরল বা গ্যাস, এবং সেই ক্ষেত্রে তখন আমরা তাকে বলছি ফ্লুইড ফ্রিকশন। তার একটা জলজ্যান্ত উদাহরণ হলো তোমাদের ওই ভিসকোসিটি বা সান্দ্রতা। যাই হোক, এখানে আমরা এই যে এক্সটার্নাল যে ফ্রিকশন, বহিঃঘর্ষণ বা শুষ্ক ঘর্ষণ বা সলিড ফ্রিকশন, সেই ফ্রিকশনের আমরা বিভিন্ন টাইপগুলো নিয়ে আলোচনা করব। তা অলরেডি আমরা বলে দিয়েছি, শিখে ফেলেছি। কি কি শিখলাম? স্থিত ঘর্ষণ বল প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে যদি কোনো বল না থাকে তবে কি কোনো এদিকে ঘর্ষণ বল থাকবে না। এবার আমি যদি ঘর্ষণ বলের মান ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে কি হবে? স্থিত ঘর্ষণ বলের মানও ধীরে ধীরে বাড়তে থাকবে। এটাকে আমরা বলছি এফ এস। ঠিক আছে, ফ্রিকশন, এফ ফর ফ্রিকশন, ছোট হাতের এফ ফর ফ্রিকশন, আর এস ফর স্ট্যাটিক। সেই ক্ষেত্রে অবশ্যই বোঝাই যাচ্ছে একটা নির্দিষ্ট পজিশন পর্যন্ত, ধরে নাও এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বাধিক মান, যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। তাহলে সেই পর্যন্ত এটি প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল শূন্য, স্থিত ঘর্ষণ বলও শূন্য। এইভাবে ধীরে ধীরে কি হবে? সমানুপাতিক যখন, তাহলে সরলরেখায় বাড়তে থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা কি ঘর্ষণ নিলাম? স্থিত ঘর্ষণ নিলাম। বুঝতে পেরেছি কথাটা? এই পর্যন্ত কিন্তু স্থিত ঘর্ষণ নিলাম, আর এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বাধিক মান। এটাকে আমরা এফ এস দ্বারাই প্রকাশ করছি, সীমাস্থ ঘর্ষণকে এফ এস। ক্লিয়ার? বেশ। এই সীমাস্থ ঘর্ষণ বল সরাসরি দেখা যায় লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া মানে হচ্ছে এখানে আর। এখন দেখো, এই লম্ব প্রতিক্রিয়া ডিপেন্ড করবে কার উপর? ওজনের উপর ডিপেন্ড করবে। ও ঊর্ধ্বমুখে গতিশীল না নিম্নমুখে গতিশীল তার উপর ডিপেন্ড করবে। যেমন আমরা কি করেছি, একটা বস্তু যখন লিফটে থাকে, আমি যখন লিফটে দাঁড়িয়ে আছি, তখন বস্তুটি যদি লিফটটি যখন উপরের দিকে যায় তখন লম্ব প্রতিক্রিয়ার মান বাড়ে যায়, আবার যখন নিচের দিকে আসে লম্ব প্রতিক্রিয়ার মান কমে যায়। তাহলে সেই গতিটার উপরেও পুরোপুরি ডিপেন্ড করছে। এটি যদি এই তলের ওপর শুধুমাত্র এই বাম দিকে বা ডান দিকে চলে, সেই ক্ষেত্রে আরটা কি হবে? সরাসরি এমজির সমান। এবার তলটা সমতল না নত তল, তার উপরেও ডিপেন্ড করছে। তাই আপাতত আমরা শুধু আরই লিখলাম। ক্লিয়ার? সেটা ডিপেন্ড করবে কার উপর, সেটা পরবর্তীতে আমরা জেনে নেব। বেশ, তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি এই এফ এস প্রপোর্শনাল টু আর, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না? এফ এস ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু আর। এই যে কনস্ট্যান্টটা আছে মিউ এস, একে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আর এখানে যে ঘর্ষণ বলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এই যে কোনো মান না, এখানে যে কোনো মান কিন্তু নয়। কোন মানটা? আমরা ঘর্ষণ বলের, স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান নিয়ে কিন্তু আলোচনা করব। সীমাস্থ মানটাই কি? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এবং এই মিউ এসকে কি বলা হচ্ছে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। সাধারণত এই মিউ এস বা স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান, সর্বোচ্চ মান সাধারণত 1 হয়। ঠিক আছে, বা 1-এর কমই হয়, খুব কমই 1-এর অধিক দেখা যায়। সাধারণত ওই যে বলেছিলাম, যখন দুটো কাচের ক্ষেত্রে হয়, কাচ যখন ওদের মধ্যে কোনো বায়ু না থাকে, তখন চারিদিক থেকে চেপে ধরে সেই চাপ, এবং ওদের মধ্যেকার আন্তঃআণবিক আকর্ষণ বলের মান এত বৃদ্ধি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান 1-এরও বেশি হয়ে দাঁড়ায়। সেটা ডিফারেন্ট থিং, সেটা আমার এখানে জানার বিষয় নয়। ওকে, এবং এই সীমাস্থ ঘর্ষণ মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট, মাথায় রেখে দাও। যে ফ্লুইড ফ্রিকশনের কথা একটু আগে আমরা বললাম, সেই ফ্লুইড ফ্রিকশনে কিন্তু কি হয়? তারা কিন্তু তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই সাধারণ ফ্রিকশনের সাথে, এক্সটার্নাল ফ্রিকশনের সাথে ইন্টারনাল ফ্রিকশন বা ফ্লুইড ফ্রিকশনে কিন্তু এটাই ডিফারেন্স। ফ্লুইড ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়? ওরা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, কিন্তু এই সলিড ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের উপর, এই যে সংস্পর্শ তলের ক্ষেত্রফল, তার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র তার
লম্ব প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এখানে লম্ব প্রতিক্রিয়া সরাসরি ওজনের সমান হবে, তাহলে এই ক্ষেত্রে ওজনের উপর নির্ভর করবে। যার ওজন যত বেশি সেই ক্ষেত্রে ঘর্ষণ বল তত বেশি। একটা বড় চেয়ারের থেকে একটা টেবিলের ঘর্ষণ বলের মান কি হবে? বেশি হবে, কারণ টেবিলের ওজনটা বেশি। বেশ, ওকে, এই হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার আমি এই ঘর্ষণ বলের মান, এটা তো স্থিত ঘর্ষণ বলের মান, যদি কোনো কারণে আমি বললাম এফ গ্রেটার দেন যদি এফ এস হয়, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণের চেয়েও যদি বেশি বল দিয়ে আমরা টানি, তাহলে বস্তুটি কি হবে? সামনের দিকে গতিশীল হবে, এইদিকে গতিশীল হবে। সেই ক্ষেত্রে ওর ওপর ঘর্ষণ বল কত থাকার কথা? নিয়ম অনুযায়ী ঘর্ষণ বল থাকার কথা সেই ক্ষেত্রে এফ এস, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বলের সমান থাকার কথা। কিন্তু এই ক্ষেত্রে ভেবে দেখো, এই বস্তুটি কেন গতিশীল হতে চাইছে না? দুটো কারণ। এক প্রাইমারি কারণ যেটা, সেটা হচ্ছে ঘর্ষণ বল। আরও একটা কিন্তু আছে। ধরে নাও দুটো বস্তু যে তলের উপর আছে, সেই দুটো বস্তুর কারো ক্ষেত্রেই কি হচ্ছে? কোনো ঘর্ষণ বল নেই, অর্থাৎ পুরো পিচ্ছিল। এবার বস্তুটাকে যদি আমি তলের উপরে গতিশীল করতে চাই, দেখব একটা ছোট বস্তু হচ্ছে একটা খুব ভারী বস্তুকে সেই একই রকমভাবে গতিশীল করতে গেলে একটু বেশি বাধার সম্মুখীন হতে হয়। তো সেই কারণটা কি? বস্তুর যখনই কিছু ভর থাকে, তাকে যদি আমি সরাতে চাই, যতটাই পিচ্ছিল হোক না কেন, সরাতে গেলে একটা বাধার সম্মুখীন হতে হয়। তার কারণ হচ্ছে বস্তুর জাড্য। আমরা স্থিতিজাড্য আর গতিজাড্য পড়েছিলাম। স্থিতিজাড্য মানে হচ্ছে বস্তু স্থির থাকার প্রবণতা। তাহলে কোনো বস্তুকে যখন আমাকে গতিশীল করতে হয়, তাকে স্থিতিজাড্য অতিক্রম করতে হয়। এবার ভেবে দেখো, বস্তুটি তার মানে যখন স্থির বস্তুকে গতিশীল করতে চাইছি, দুটো কাজ করতে হচ্ছে। এক, ওর জাড্য ভাঙতে হচ্ছে, স্থিতিজাড্য ভাঙতে হচ্ছে। দুই, কি করতে হচ্ছে? ঘর্ষণ বলের বিরুদ্ধে যেতে হচ্ছে। তা ঘর্ষণ বল এই যে টোটাল, তার মানে দুটো মিলে বাধা। তার মানে সীমাস্থ ঘর্ষণ বল বা এই যে স্থিত ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান, সেটা দুটো অংশের উপর ডিপেন্ড করছে। এক, জাড্য, স্থিতিজাড্য। দুই, ঘর্ষণ বল। এবার যখন বস্তু গতিশীল হয়ে গেল, ঘর্ষণ বল তো তার মধ্যে থাকছে, কিন্তু এবার কি আর জাড্যর গল্প আছে? বস্তু তো গতিশীল, তাই স্থিতিজাড্য জনিত যে বাধাটা ছিল সেটা কিন্তু থাকছে না। তাই এই ক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণজনিত বাধাটাই আমরা পাচ্ছি। তার ফলে যে কনস্ট্যান্ট, যে ধ্রুবক একটা বিরুদ্ধ বাধা থাকছে গতির বিরুদ্ধে, সেটা কি হবে? সামান্য কম হবে সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা। এই কম হওয়ার কারণটা কি? কারণ এখানে স্থিতিজাড্যজনিত বাধাটা আর নেই, কারণ এটি বস্তুটি গতিশীল। এবং সেটি কি? প্রযুক্ত বল বাড়লেও এর মান বাড়ে না, এটি ধ্রুবক বা অপরিবর্তিত। এবং এর ক্ষেত্রেও এর যে মানটা আছে, এটাকে বলছি এফ কে, আর এই যে মানটুকু আছে এটা হচ্ছে এফ এস। এই যে পার্টটুকু, এই অংশটুকু হচ্ছে স্থির অবস্থায়, এই অংশটুকু হচ্ছে গতিশীল অবস্থায়। এবং গতিশীলের মধ্যে মূলত এটা হচ্ছে বিসর্প বা পিছলানো গতি, যাকে আমরা বলছি স্লাইডিং ফ্রিকশন। কিন্তু ঠিক আছে, বিসর্প ঘর্ষণের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এই ক্ষেত্রে আমরা এফ কে লিখব, প্রপোর্শনাল টু লম্ব প্রতিক্রিয়া আর, এবং এফ কে ইজ ইকুয়াল টু কী হবে? একটা কনস্ট্যান্ট চাবো, সেই ক্ষেত্রে আমরা লিখব মিউ কে ইন্টু আর। এই মিউ কে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্বাভাবিকভাবেই যেহেতু এই বিসর্প ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণ থেকে কিছুটা কম হয়, তাই স্বাভাবিকভাবেই চল ঘর্ষণ গুণাঙ্কের মানও এই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক অপেক্ষা কিছুটা কম হয়। একই বস্তুর ক্ষেত্রে কি হবে? চল ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কিন্তু ডিফারেন্ট হবে। ডিফারেন্সটা এই কারণেই যে গতির ক্ষেত্রে জাড্যজনিত বাধাটা থাকছে না। ইজ ইট ক্লিয়ার? এবার যদি তার থেকে বেশি হয়, তাহলে এটি কত বল নিয়ে সামনের দিকে অগ্রসর হবে? অবশ্যই এফ মাইনাস এফ কে পরিমাণ বল নিয়ে অগ্রসর হবে, এফ এস নয় কিন্তু। কারণ বস্তু গতিশীল হলে কিন্তু সেখানে সীমাস্থ ঘর্ষণ থাকে না, তখন সেখানে কি গতি থাকে? তখন কিন্তু সেখানে থাকছে হলো চল ঘর্ষণ বল। ঠিক আছে, তার মানে এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্ত বল হচ্ছে এফ মাইনাস এফ কে। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে যদি এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণের মান কত হবে?
উদ্ভূত ত্বরণ হবে লব্ধ বল, লব্ধ বলটা কত, প্রযুক্ত বল মাইনাস চলঘর্ষণ বল বাই কি হবে, তার ভর, বস্তুটির ভর। এই হচ্ছে তার উদ্ভূত ত্বরণ। ক্লিয়ার? খুব সহজেই আমরা এগুলো বের করতে পারি, পরবর্তীতে আমরা সেগুলোকে ব্যবহার করব। আর যে আবর্ত ঘর্ষণের কথা বলেছিলাম, যে বস্তু কোনো একটা চাকার কথা আমরা বলছি, একটা গোল একটা বস্তু সামনের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রোলিং হচ্ছে, স্লাইডিং নয় রোলিং, সেটাও কিন্তু এই সংস্পর্শ তলের উপরেই নির্ভর করছে। দুটো কারণে উৎপত্তি হতে পারে। দেখো, যখন চাকাটা খুব শক্তপোক্ত হচ্ছে, তখন এই যে নিচের যে এটা ধরো মাটি হোক বা কিছু হোক, সেই মাটিটা সামান্য ডেবে যায়, নিচটা নেমে গেল, আর এইদিকে দুদিক দিয়ে সামান্য উঁচু হয়ে গেল, তার ফলে এরা একটা কি করছে, বাধার সৃষ্টি করছে। ঠিক আছে, এটা একটা আবর্ত ঘর্ষণের কারণ। কিংবা চাকাটা একটু সামান্য, তার চাকার কি হয়, বিকৃতি ঘটে, নিচের দিকটা গোল থেকে সামান্য ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এই যে সংস্পর্শ তল, এর ফলেও কি হচ্ছে, ঘর্ষণ বলে উৎপত্তি করছে। তাহলে মূলত দুটো তল, যে দুটো তল সংস্পর্শে আছে, সেই দুটো তলের যে কোনো একটির সামান্য বিকৃতি মূলত এই আবর্ত ঘর্ষণের কারণ। বিকৃতি যত বেশি হবে, আবর্ত ঘর্ষণের মান তত বেশি হবে। যেমন আমরা কি জানি, আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, হাওয়া কম চাকা, সাইকেল চালিয়েছো তোমরা সবাই, সাইকেলে যদি হাওয়া কম থাকে, সেইটাকে কি চালিয়ে নিয়ে যেতে কষ্ট বেশি করতে হয়। কেন? কারণ হাওয়া কম থাকার জন্য চাকার বিকৃতিটা বেশি হয়, তার ফলে আবর্ত ঘর্ষণের মান বেড়ে যায়। আবর্ত ঘর্ষণের মান বেড়ে যাওয়ার জন্য কষ্টটা বেশি হয়। সেই ক্ষেত্রে যদি চাকা যদি একদম টাইট ফিট থাকে, পুরো যদি হাওয়া ভরা থাকে, তাহলে বিকৃতিটা অনেক কম হয়। সেই ক্ষেত্রেও কি হয়, একই রকমভাবে কি চালাতে সহজ হয়, কারণ ঘর্ষণটা কমে যায়। ঠিক একই রকম তুমি পাকা রাস্তায় চালাচ্ছ আর গ্রামের মাটির রাস্তায় চালাচ্ছ, মাটির ক্ষেত্রে কি হচ্ছে, মাটিটাই সামান্য বিকৃত হয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে বিকৃতি আসে, তার ফলে মাটির ক্ষেত্রে, মাটিতে চালানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হয়, ঘর্ষণ বলের মান বেশি হয়, সেই ক্ষেত্রে আবর্ত ঘর্ষণ বেশি হয়। কিন্তু চাকা ওই সাইকেলে যদি তুমি পিচের রাস্তায় চালাও, ঘর্ষণ বল অনেকটা কম হয়, তার ফলে চালাতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আবর্ত ঘর্ষণ বোঝা গেল। ফলে বস্তুটি যেহেতু ঘুরছে, তার মানে ওর মধ্যে একটা টর্ক সৃষ্টি হচ্ছে, যেটি আমরা পরবর্তীতে শিখব। আপাতত আমরা জেনে রাখছি, এই টর্ক সাধারণত যে বল কাজ করে, বল এবং ওদের একটা চক্রগতির ব্যাসার্ধ আছে, ঠিক আছে, তার গুণফলের সমান। যাই হোক, সেটা ছেড়ে দাও, আমি এখানে বলবো, এখানে চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে আর, লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ক্যাপিটাল আর, আর এই যে এটাকে বলছি এফ আর, মানে হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। এই আবর্ত ঘর্ষণ বল সরাসরি লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, কিন্তু আবার চক্রগতির ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এফ প্রপোর্শনাল টু আর বাই আর, তাহলে এফ আর ইজ ইকুয়াল টু মিউ আর বাই স্মল আর। এই হচ্ছে, এই যে মিউ ক্যাপিটাল আর, এটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক, যার মান স্বাভাবিকভাবেই খুব কম হয়, কারণ এখানে স্মল আরের একটা 1/r গল্পটা আছে। দেখো অ্যাকচুয়ালি কি হয়, সমস্যাটা হচ্ছে এই যে বড় চাকা যত বড় হয়, তার আবর্ত ঘর্ষণের মান কম হয়। কেন? কারণ হলো দেখো, এই যে ব্যাসার্ধটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তার ফলে ঘর্ষণ বলের মানটাও কমে যাচ্ছে। এই হচ্ছে আবর্ত ঘর্ষণের গল্প। আমরা একটা এক্সাম্পল দিয়ে গল্পটা বোঝার চেষ্টা করি। ধরে নাও একটা বই, ঠিক আছে, একটা বই নিচ্ছি আমি, এই ধরে নাও একটা বই, একটা উদাহরণ দিয়েছি, এই বইটাকে যদি এভাবে রাখি, সে কি হবে, পড়ে যাবে। এবার এই বইটাকে আটকে রাখতে গেলে কি করতে হবে, আমাকে দুই হাত দিয়ে এটাকে চেপে ধরতে হবে। ঠিক, হালকা করে দিলে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, তাই তো? তার মানে একটা মিনিমাম ফোর্স চাই, যে ফোর্স দ্বারা, যে দুদিকের ফোর্স দ্বারা এটাকে আমি আটকে রাখতে পারবো। ধরে নাও এই বস্তুটার বা এই বইটার ভর আছে একটা, সেই ভরটা হচ্ছে 2 কেজি। সেটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। এবার একে যদি আটকে রাখতে চাই, আমি এদিকে হাত দিচ্ছি, এদিকে হাত দিয়ে একটি বল প্রয়োগ করছি, দুই দিক থেকে চাপ দিয়ে। ধরে নাও এই চাপ দিয়ে যে বলটা প্রয়োগ করছি, এটাকে আমরা বলছি এ কি স্থির অবস্থায় আছে। তার মানে বলটা কি হবে, চলঘর্ষণ বল হবে নাকি স্থিত ঘর্ষণ বল হবে?
স্থিত ঘর্ষণ বল হবে, এবং সেই স্থিত ঘর্ষণ বল শুধু সীমাস্থ ঘর্ষণ বল হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একে আটকে রাখতে হচ্ছে, না হলে ও কি হচ্ছে, পড়ে যাচ্ছে। এবার আমরা ঘর্ষণ বল, আমরা এদিক থেকে এটা বল প্রয়োগ করছি, তাই না? এটা করছে একটা বল প্রয়োগ করছি, বেশ। তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে এটাও মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বল প্রয়োগ করছি দুদিক থেকে, এফ পরিমাণ বল প্রয়োগ করছি। ঘর্ষণ বলটা কাজ করছে, বস্তুটা যদি নিচের দিকে আসতে চায় তাহলে সীমাস্থ ঘর্ষণ বলটা কাজ করছে এই অভিমুখ। আগের ছবিটাতে কি করেছিলাম, ওখানে আমি ভুল করে লিখেছিলাম, এই দিকে কাজ করছে, কারণ বস্তুটা কি হচ্ছে, নিচের দিকে নেমে আসতে চাইছে। তাহলে এই যে দুই হাতের মধ্যে সৃষ্ট ঘর্ষণ বল একে আটকে দিচ্ছে। বুঝতে পেরেছি কথাটা? এই দুই হাতে সৃষ্ট ঘর্ষণ বল একে আটকে দিচ্ছে। তাহলে এতটুক তো শিওর, আমরা কি লিখতে পারি, এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। আমি এক কাজ করি, এই অংশটা একটু মুছে নিই, তাহলে অঙ্কটা দেখাতে সুবিধা হবে। অনেক ধরনের অঙ্ক আছে, আমি এই অঙ্কটা নিয়েছি কারণ এই অঙ্কটা একটু অন্য টাইপ, তাই এই অঙ্কটা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তাহলে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। তাহলে সেখানে আর কত সেটা আমাকে বের করতে হবে। বেশ, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, বস্তুটি পড়ছে না কেন? এই ক্ষেত্রে বস্তুটি পড়ছে না কারণ এই দুটো ঘর্ষণ বল এই ওজনকে আটকে রাখছে। তার মানে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2Fs ইজ ইকুয়াল টু কি, এর ওজন 2 ইন্টু জি। এটাও ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার এর লম্ব প্রতিক্রিয়া কোনটা সেইটা বোঝার চেষ্টা করো। এদিক থেকে এদিকে বল প্রয়োগ করছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে হবে, তার উল্টো দিকে হবে আর। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়াটা এই ক্ষেত্রে প্রযুক্ত বলের সমান হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ এস ইন্টু প্রযুক্ত বল। তাহলে এটা বাই এটা যদি করি আমরা, তাহলে 1/2 করলে এফএস কেটে গেল, বাই 1/2 করে দিলে এফএস কেটে গেল, 1/2 ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এফ বাই 2g। তার মানে যদি এবার স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে হয়, মিউ এস ইজ ইকুয়াল টু, কেটে দাও, জি বাই এফ। ঠিক আছে, জি বাই এফ। অর্থাৎ এবার কথার কথা, কোশ্চেনটা বলেছে দুদিক থেকে 5 কিলো ফোর্স দিয়ে আটকে রাখতে হয়। 5 কিলো ফোর্স মানে 5g। তাহলে কত হবে, জি বাই 5g, দ্যাট ইজ 1/5, মানে তখন হবে 0.2। যদি 2 কিলো ফোর্স দিয়ে আটকে রাখতে হয় তাহলে কত হবে, 2g, তাহলে g বাই 2g মানে 1/2 মানে 0.5। এবার তোমাকে এখানে বলে দেওয়া থাকবে স্বাভাবিকভাবেই যে প্রযুক্ত বলটা কত বল দিলে পরে এটি জাস্ট আটকে থাকে, তাহলেই তুমি খুব সহজেই এই স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান বের করে নিতে পারবে। ক্লিয়ার? এর পরের পার্টে আমরা আনত তলে কোনো একটা বস্তু, কোনো একটা সমতলের উপর কোনো একটা বস্তু আছে, সেই সমতলটি যদি আমি ভূমির সাপেক্ষে আস্তে আস্তে উপরের দিকে ওঠানো শুরু করি, অর্থাৎ সেটি একটি আনত তল হয়, তাহলেও কিন্তু সেই বস্তুটি একটি নির্দিষ্ট কোণ পর্যন্ত সেই আনত তলের উপরে ফিক্স থাকবে। সেটা কত কোণ, তা কার উপর নির্ভর করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাস বা ঘর্ষণের পার্ট 2-তে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই।